আচ্ছা, মহানায়ক উত্তম কুমারের বিষয়ে আর নতুন করে বলার মতো তো কিছুই নেই। ধরো তিনি ভূত হয়ে উঠে এসে যদি তোমার গার্লফ্রেন্ড পটাতে সাহায্য করে, তো এই গল্পের যে ভাবনা বা বিষয় সম্পূর্ণই নতুন একটা জিনিস। মহানায়ক উত্তম কুমারের পুরানো সব সিনেমার ছোট্ট ছোট্ট ডায়লগগুলো কেটে নিয়ে ওই ডায়লগগুলোর সঙ্গে ম্যাচ করে একটা নতুন গোটা সিনেমা তৈরি করা সত্যিই অসাধারণ আর নতুনত্ব বিষয়। তো গল্পটি দেখো, সত্যিই খুব ভালো লাগবে। তো চলো গল্পে যাওয়া যাক। তো গল্পের শুরুতেই আমরা কৃষ্ণেন্দুকে দেখতে পাই। এর বিষয়ে এক কথাই বলতে গেলে এ উত্তম কুমারের পুরো অন্ধভক্ত। তার বাড়িতে চাকরি বাকরির ফর্ম ফিল আপ করতে বললেও সে করে না। সে এখন উত্তম কুমারকে নিয়ে পিএইচডি করছে। কৃষ্ণেন্দুর বাবা মাও অবশ্য উত্তম কুমারের বিশাল ফ্যান, কিন্তু সেই সময় কিন্তু এখন যে উত্তম কুমারকে নিয়ে পিএইচডি করলে তার ছেলের খাওয়া হবে না, এই জন্য তারা কৃষ্ণেন্দুকে একটু বকাবকিও দেয়। কিন্তু শেষমেশ কোনো কাজ না হওয়ায় তারা কৃষ্ণেন্দুকে বলে দিয়েছে যা পারিস কর। আরও একটি ক্লাসমেট বন্ধু আছে, এর নাম গৌরব। উত্তম কুমার তার দাদু হয়, মানে সে আর কি দাদু বলে ডাকে। যাই হোক, কৃষ্ণেন্দুর কলেজে তার একটি ক্রাশ আছে, এর নাম সোহিনী। তবে সোহিনী অত্যন্তই মডার্ন, আর সেখানে কৃষ্ণেন্দু একদমই সাদামাটা একটা ছেলে। আবার তাতে আবার সে গেলে উত্তম কুমারকে নিয়ে পিএইচডি করছে। তো যাই হোক, একদিন কৃষ্ণেন্দু সাহস করে সোহিনীর কাছে আসে এবং তার মনের কথা বলে। তো সে প্রথমটাই তো ভয়ে বলতেই পারছিল না, যদিও বা সে ভাঙা ভাঙা গলায় বলে, তাও সে উত্তম কুমারের একটা পুরানো মুভির স্টাইলে বলে। আর সোহিনী তো মডার্ন প্রকৃতির, সে কতকটা হেসেই ফেলে। সে বলে, দেখো ওসব সাদা কালো মুভি আমি দেখি না। তো এরপরে সোহিনীর বান্ধবীরাও কৃষ্ণেন্দুকে নিয়ে ট্রোল করতে শুরু করে। তারা কৃষ্ণেন্দুকে দাদু মার্কা এই সেই বলে খিল্লি ওড়াতে থাকে। তো সোহিনী কৃষ্ণেন্দুকে বলে, তুমি এখান থেকে চলে যাও, নয়তো এরা কিন্তু আরো পিছনে লাগবে। তো কৃষ্ণেন্দু তারপরেও থেকে যাওয়ায় তো সোহিনী তার বান্ধবীর ঘাড়ে উঠে বলে, আমি লেসবিয়ান, যাও এখান থেকে। তো এইবারে কৃষ্ণেন্দু তার বন্ধু গৌরবের কাছে এসে প্যান প্যানাতে থাকে। গৌরব বলে, তুমি এখনকার সময় দাঁড়িয়ে ওই আদিম যুগের মতো আমি না তোমাকে ভালোবেসে ফেলেছি মারাবে, তোকে তো ভাগিয়েই দেবে। কৃষ্ণেন্দু বলে, তুই শালা ক্লাস 11-এ ভার্জিনিটি হারিয়েছিস, শালা এমের সঙ্গে করে বেড়াস, 3-4টে প্রোফাইল চালাস, আর আমি শালা সেই কবে থেকে ওকে ভালোবাসি, মন থেকে ভালোবাসি, আর ওই শালা আমারে বুঝলো না, লাথি মেরে চলে গেল। হ্যাঁ, এটা মানতেই হবে, এখনকার সময় কাউকে মন থেকে ভালোবাসলে বা হৃৎপিণ্ড খুলে দিলেও বলবে হে তো হৃৎপিণ্ডই, এমন কি আর, এই গৌরবের মতো হলেই সব পেয়ে যাবে। তো গৌরব কৃষ্ণেন্দুকে বলে, এ লজ্জার ব্যাপার, সেই উত্তম কুমার সেই সময় একেবারে লাভ গুরু ছিল, আর তুই তার শিষ্য হয়ে একটাও মেয়ে পড়াতে পারছিস না। কৃষ্ণেন্দু বলে, ঠিক আছে, তাহলে তোর দাদুকেই ডাকা যাক, চল প্ল্যান সেট করবো। তো গৌরব তো ভয় পেয়ে যায়, সে করতে চায় না, কিন্তু কৃষ্ণেন্দু তাকে ধরে বেঁধে তাকেই মিডিয়াম বানায়। আর গৌরবের মধ্যেই উত্তম কুমারের আত্মা ভর করে। তো প্রথমটাই তো কৃষ্ণেন্দু ভয় পেয়ে যায়, কিন্তু পরে সে নিজেকে স্বাভাবিক করে নেয় এবং গৌরবের মধ্যে থাকা উত্তম কুমারকে সে বলে, আমার সৈনী কেসটাই আপনাকে একটু সাহায্য করতে হবে, আমি না ওকে খুব ভালোবাসি, কিন্তু ও আমাকে পছন্দ করছে না। উত্তম কুমার বলে, নারী চরিত্র বেজায় জটিল, কখনো বুঝতে পারবে না, আমাদের সময় আর এখনকার সময়ের মধ্যে অনেক পার্থক্য, তাও যখন আমাকে কষ্ট করে ডাকলি চেষ্টা করব। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, আমি যাই করি না কেন, তুই ওর জন্য যতই খাটিস না কেন, যতই সময় দে, শেষটা কিন্তু সেই ওপরওয়ালার হাতেই। আর হ্যাঁ, সবাই কিন্তু আমাকে দেখতে পাবে না, শুধু আমিই যাদেরকে দেখা দেব তারাই আমাকে দেখতে পাবে। যেহেতু উত্তম কুমারের এই সিনগুলো পুরানো মুভির ক্লিপ, তাই ডায়লগের ক্ষেত্রে আপনি তুই করতে থাকবে, আর আমিও ঠিক সেইভাবেই বলবো, ঠিক আছে? তো পরের দিন সকালে গৌরব এসে কৃষ্ণেন্দুকে বলে, এ ভাই, ফ্ল্যানচেটে কি হয়েছিল রে, আমার কিছুই মনে নেই। কৃষ্ণেন্দু বলে, তোর দাদু এসেছিল, কিন্তু গৌরব এটা মানতেই চায় না। তো তখনই স্বয়ং উত্তম কুমার এসে দেখা দেয়। গৌরব তো পুরোই অবাক। কৃষ্ণেন্দু বলে, গুরুদেব, কিভাবে প্রেমটা করবো একটু সাহায্য করুন না, আপনার সব মুভিতে আমি দেখেছি প্রথমটায় হওয়ার চান্সই নেই, পরে সে কি প্রেম আর প্রেম। উত্তম কুমার বলে, আরে ভাবছি তো, দাঁড়া, প্রথমে ওর সঙ্গে তোর ভালো বন্ধুত্ব করতে হবে, আর তোদের মধ্যে কি কমন ব্যাপার আছে সেটা খুঁজতে হবে, এই ধর কোনো খাওয়া দাওয়া, গান, সঙ্গীত ইত্যাদি। গৌরব বলে, আমি দেখেছি সোহিনী রক মিউজিক পার্টিতে যায়। উত্তম কুমার বলে, সে আবার কি? কৃষ্ণেন্দু বলে, ও আপনি বুঝবেন না, এই হালি পরে এইসব হয়েছে, কিন্তু এইসব আমার অতটাও ভালো লাগে না। উত্তম কুমার বলে, ভালো লাগাতে হবে, যা সোহিনী পার্টিতে আছে চলে যা। তো এরা উত্তম কুমারের কথা মতো পার্টিতে আসে। তো পার্টিতে এসে সবার সঙ্গে এরা ফেক এনজয় করতে থাকে, কিন্তু সোহিনী ও তার বান্ধবীরা এসে এই গানের বিষয়ে প্রশ্ন জিজ্ঞাসা করলে তারা ফেসে যায়। তো এরপরে কৃষ্ণেন্দুরা বাড়ি আসলে উত্তম কুমার বলে, তোমার দ্বারা কিছু হবে না। কৃষ্ণেন্দু বলে, তাহলে কি আমার দ্বারা আর প্রেম হবে না? আরে তুমি এত ভেঙে পড়ছো কেন? যে জিনিস তপস্যা করে পাওয়া যায় সেটাই খাঁটি হয়। গৌরব বলে, এই দিনকে যখন আমরা যাব তখন তুই ভালো করে সব কিছু জেনে বুঝে যাবি, আর ভুল করবি না।
তো সেখানে সোহিনীরা নাচানাচি করছিল। তো সেখানে কয়েকটা ছেলের সঙ্গে সোহিনীদের ঝগড়া বেঁধে যায়। তো ছেলেগুলো সোহিনীদের সঙ্গে খারাপ আচরণ করতে শুরু করে। হঠাৎ কৃষ্ণেন্দু একটা বোতল নিয়ে একটা ছেলের মাথায় গিয়ে ঝেড়ে দেয়। ব্যাস, এইবারে তারা সবাই মিলে কৃষ্ণেন্দুকে মারতে থাকে, কারণ ছেলেগুলো সন্ডাগন্ডা মতো আর দলে ভারী, সুতরাং কৃষ্ণেন্দু তাদের সঙ্গে পেরে ওঠে না। তো কৃষ্ণেন্দু পুরো হসপিটাল সই। তো এরা সবাই আসে, কারণ এদের জন্যই তো কৃষ্ণেন্দু মার খেয়েছে। তো এইদিকে উত্তম কুমার কৃষ্ণেন্দুকে বলে, কি বংশীবদন, মারধর খেয়ে তাহলে জ্ঞান ফিরেছে? কৃষ্ণেন্দু বলে, গুরুদেব, আমার আর মেয়ে পটানো হবে না। আমার এমনিই যা থোবরা, তার মধ্যে আবার ওরা মেরে ধরে মুখ চোখের যা অবস্থা করেছে। উত্তম কুমার বলে, আরে কিচ্ছু হবে না, আমি আছি তো। আর তুমি যে এইভাবে হসপিটালে পড়ে আছো, ওর মনের অবস্থাটা কেমন হচ্ছে বলো তো। তো এইদিকে গৌরব কৃষ্ণেন্দু যে ছেলেটার মাথায় বোতল মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল তাকে কিছু টাকা দিয়ে তার ক্ষতিপূরণ দিয়ে দেয়, যাতে আবার এটা কৃষ্ণেন্দুকে গিয়ে না মারে। তো কৃষ্ণেন্দু বাড়ি এসছে। তো সোহিনী তার সঙ্গে দেখা করতে আসে। তো কৃষ্ণেন্দু পুরোই অবাক। তো এরা কথা বলছে আর পিছন দিক থেকে উত্তম কুমার কৃষ্ণেন্দুকে চালিয়ে যেতে বলছে। তো সোহিনী কৃষ্ণেন্দুকে বলে, আমি তোমাকে প্রথমটাই ভুল বুঝেছিলাম, আমাকে ক্ষমা করো। সেদিন তুমি যেটা আমাদের জন্য করলে যথেষ্ট করেছো। কৃষ্ণেন্দু বলে, ও তো নর্মাল, আমার জায়গায় যে কেউ থাকলে তাই করতো। সোহিনী বলে, না কৃষ্ণেন্দু, সবাই করে না। এবং তাদের মধ্যে আরও টুকটাক কিছু কথাবার্তা হয়। কৃষ্ণেন্দু বলে, আমি কি তোকে তাহলে তুই বলে ডাকতে পারি? সোহিনী বলে, আরে আমরা তো বন্ধুই, অবশ্যই ডাকতে পারিস। তো এরপর থেকে তারা আস্তে আস্তে একে অপরের খুব ভালো বন্ধু হয়ে ওঠে। তাদের মধ্যে ঘোরা বেড়ানো, খাওয়া দাওয়া, মানে এক কথায় তারা এখন বেস্ট ফ্রেন্ড। তো একদিন এটা সোহিনীর বন্ধু সংযুক্তাকে নিয়ে কথা বলছিল। সংযুক্তার বয়ফ্রেন্ডের সঙ্গে ওর ঝগড়া হয়েছে এই নিয়ে। সোহিনী বলে, ওর মতো বয়ফ্রেন্ড থাকার থেকে একটা বন্ধু থাকা অনেক ভালো, যার কাঁধে মাথা দেখে সব চিন্তা ভুলে যাওয়া যায়, যার সঙ্গে যে মুডেই কথা বলি না কেন 2 মিনিটেই মন ভালো হয়ে যায়। তো উত্তম কুমার কৃষ্ণেন্দুকে বলে, তোমাদের তো হিললে হয়ে গেল, আমি তাহলে চলি, আর দরকার পড়লে ডেকো, আমি আবার চলে আসবো। কৃষ্ণেন্দু বলে, কোথায় কি হলো, আমরা তো শুধু বন্ধুই। উত্তম কুমার বলে, ভালোবাসা, বন্ধুত্ব, ভালোবাসা যখন আসে কোনো হিসেব না কষেই আসে। আমি তোকে বলে যাচ্ছি, তুই একদিন ভালোবাসা অবশ্যই পাবি। কৃষ্ণেন্দু বলে, ঠিক আছে গুরুদেব, আপনি যাওয়ার আগে আমার 3টে ইচ্ছে পূরণ করে যান। উত্তম কুমার বলে, তা বলো, তোমার কি ইচ্ছা? কৃষ্ণেন্দু বলে, 1, আমি তোমার সঙ্গে পুরো কলকাতা ঘুরে দেখতে চাই। আর দ্বিতীয়ত, আমার মায়ের হাতের একটু রান্নাবান্না খেয়ে যাবেন, কারণ আমার মা বাবাও আপনার অন্ধভক্ত। উত্তম কুমার বলে, তোমার মা বাবার সামনে গেলে ওরা যদি ভয় পেয়ে যায়? কৃষ্ণেন্দু বলে, আমি ওদের সঙ্গে কথা বলেছি, আপনি চলে আসবেন। তো প্রথমটাই তো কৃষ্ণেন্দুর বাবা মা মোটেই মানতে চাচ্ছিল না, তারা ভাবে কৃষ্ণেন্দুর মানসিক সমস্যা হয়েছে। তো যখন সত্যি সত্যি উত্তম কুমার তাদের সামনে এসে দেখা দেয়, কৃষ্ণেন্দুর মা তো পুরোই অজ্ঞান। তো অবশেষে কৃষ্ণেন্দুর মায়ের জ্ঞান ফেরে। আসলে কৃষ্ণেন্দুর মাও সেই সময় উত্তম কুমারের প্রেমে পড়েছিলেন, আর তাকে সে এইভাবে সামনাসামনি দেখতে পাবে সে ভাবতেই পারেনি। তো তারপরে কৃষ্ণেন্দুর মা উত্তম কুমারের জন্য বিশাল একটা খাওয়া দাওয়ার আয়োজন করে এবং সে উত্তম কুমারকে মন ভরে দেখতে থাকে। তো এরপরে কৃষ্ণেন্দুদের সঙ্গে উত্তম কুমার পুরো কলকাতা ঘুরে দেখে। তো কৃষ্ণেন্দু বলে, আমার 3 নম্বর ইচ্ছে, আমি সোহিনীর সঙ্গে আপনার দেখা করাতে চাই। তো যখন এরা সোহিনীর বাড়ি এসে উত্তম কুমারের সঙ্গে সোহিনীর দেখা করায়, সোহিনী পুরো তো আই অ্যাম দ্য অবাক। সে কতকটা উত্তম কুমারের প্রেমেই পড়ে যায়। তার সে হলিউড, রণবীর কাপুর সব মাথার থেকে বেরিয়ে যায়। সে উত্তম কুমারের কাছ থেকে তার অটোগ্রাফও নেয়। তো সোহিনী উত্তম কুমারকে বলে যে, আপনার সব কটা মুভি আমি দেখেছি, আমার খুব ভালো লাগে আপনার মুভি। কৃষ্ণেন্দু বলে, পুচু, তোমার রণবীর কাপুর? আসলে সে সোহিনীকে পুচু বলে ডাকে এবং সে উত্তম কুমারের সঙ্গে ভাব জমিয়ে ফেলে। তো তারপরে এরা বাড়ি চলে আসে। তো সোহিনী আবার কৃষ্ণেন্দুকে ফোন করে তার বাড়িতে ডাকে। তো কৃষ্ণেন্দু আসতেই সোহিনী তাকে বলে, দেখ ক্রিস, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই জানিস, আর সব কথা তো আমি তোকেই বলি, তোকে না বলে আমি থাকতেই পারি না। আর এটাও সত্যি যে তুই আমার কখনো খারাপ চাইবি না। কৃষ্ণেন্দু বলে, তো কি হয়েছে, এইটা বলতে তুই আমাকে ডাকলি? সোহিনী বলে, প্রেমে পড়েছি। তো কৃষ্ণেন্দু ভাবে হয়তো তার কথাই বলছে। তো সে নিজেকে সংযত করে বলে, ওই অদৃশ্য ছেলেটা তোর জন্য কিন্তু পারফেক্ট নয়, ওই বড় লোক দেখে পটলে কিন্তু ভুগবি। হ্যাঁ মানছি ছেলেটা ভালো কথা বলতে পারে, ওই পর্যন্তই। সোহিনী বলে, আরে ক্রিস, তুই কি পাগল? কি খেয়ে এসছিস তুই? আমি কি বলতে চাইছি তুই বুঝতে পারছিস না? কৃষ্ণেন্দু বলে, হ্যাঁ বুঝতে পারছি, তাও তুই বোঝালে ভালো লাগতো। সোহিনী বলে, আমি উত্তম কুমারকে ভালোবেসে ফেলেছি। তো কৃষ্ণেন্দু সাংঘাতিকভাবে বিষম খায়। তো সে নিজেকে সামলে বলে, গুড চয়েস, বাট ও তো ভূত, তোরা করবি কি করে? সোহিনী বলে, হ্যাঁ করবো মানে? আরে আমি তো প্রেম করার কথা বলছি, মানে উনি তো ভূত, একটা হাওয়া, মানে ওনাকে তো ঠিক ধরা যায় না, না একটা তো জ্যান্ত ছেলে বা লোক হলেও মেনে নিতাম। সোহিনী বলে, সত্যিকারের ভালোবাসা কি কখনো কিছু দেখে?
তুই যদি একটা পেতনি হতিস তাহলে না হয় একটা হতো। সোহিনী বলে, দেখ বাবু, তুই ছাড়া আমার কেউ নেই, আর তুই ছাড়া আমি কাউকে বিশ্বাসও করতে পারি না, আর তুই ছাড়া কেউ আমাকে সাহায্য করবে না। তুই একটু ওনাকে আটকে রাখ, ওকে যেতে দিস না। বলতে বলতে সে কতকটা কেঁদেই ফেলে। তো এইবারই কৃষ্ণেন্দু এসে উত্তম কুমারকে এটা বলে। সে বলে, না না, এ হতেই পারে না। কৃষ্ণেন্দু বলে, কিছু করার নেই, ওর অনেক বন্ধু বান্ধব থাকলেও কারোর সঙ্গে তেমন মেশে না, এই আমার সঙ্গে একটু কথা বলে আর মাঝখান দিয়ে তোমাকে ভালোবেসে ফেলেছে। ও তখন কৃষ্ণেন্দুর মা এসে বলে, এই তোদের ফোন বন্ধ নাকি? সোহিনী বাড়ির ফোনে ফোন করেছে আর বলছে ওনার সঙ্গে একটু কথা বলতে চায়। তো উত্তম কুমার সোহিনীর সঙ্গে একদম রুটলি বিহেভ করে ফোনটা কেটে দেয়। তো এরপরে উত্তম কুমার কৃষ্ণেন্দুকে এসে বলে যে আবহাওয়া খারাপ, আমি এখান থেকে চলে যাই। তো এইদিকে সোহিনী পুরো ডিপ্রেশনে চলে যায়, তার মুখের দিকে আর তাকানো যায় না। তো একদিন সোহিনী সুইসাইড করতে যায়, হঠাৎ সেখানে উত্তম কুমার চলে আসে আর বলে, এ কী কাণ্ড করতে যাচ্ছ তুমি? সোহিনী বলে, আমি জানি আমি বাচ্চার মতো ব্যবহার করছি না, আপনাকে কখনো আমি ধরতে ছুতেও পারবো না, কিন্তু আপনাকে আমি দেখার জন্য, কথা শোনার জন্য আমি বারবার ইউটিউবে ছুটে গিয়েছি। উত্তম কুমার বলে, আজ যা ভালো লাগছে কাল তা নাও লাগতে পারে। সোহিনী বলে, না, আপনাকে আমার সবসময় ভালো লাগবে। উত্তম কুমার বলে, তাহলে চলো। সোহিনী বলে, কোথায়? সিনেমা দেখে আসি। তো এরপরে তারা সিনেমা, খাওয়া দাওয়া, ঘোরা বেড়ানো সব করতে থাকে, আর সবাই সোহিনীকে পাগল ভাবতে থাকে, কারণ সে ছাড়া আর কেউই তো উত্তম কুমারকে দেখতে পাচ্ছে না, ওই জন্য। তো একদিন সোহিনী বলে, আমি আপনাকে একটু জড়িয়ে ধরতে চাই। উত্তম কুমার বলে, আরে তুই কেন বুঝছিস না, আমি আর এতে জড়াতে চাই না। তো সোহিনী চুপচাপ হয়ে যায়। উত্তম কুমার বলে, কি হলো? সোহিনী বলে, কিছু না, এটা আপনাদের মেয়েদের একটা ভয়ঙ্কর বদ অভ্যেস। তো আপনার কি চাই বলুন। সোহিনী বলে, আমি চাইবার কে, একটা গোটা রাজ্য আপনার প্রেমে পড়েছে, আর সেখানে তো আমি একটা সাধারণ মেয়ে। তো এইবারে উত্তম কুমার ইমোশনালি হয়ে যায় এবং সোহিনীকে জড়িয়ে ধরে। সত্যি নারী চরিত্র বেজায় জটিল, একটা ভূতকেও পটিয়ে নিল। তো এইদিকে কৃষ্ণেন্দু আপসেট হয়ে পড়ে, কারণ সোহিনী কৃষ্ণেন্দুর থেকে খানিকটা দূরত্ব করে নিয়েছে। আগের মতো তার সঙ্গে আর ঠিক কথাও বলে না, সেই কালভদ্রে হয়তো তার ফোন বা SMS-এর একটা আনসার দিল, ব্যাস ওইটুকুই। গৌরব বলে, দেখ দাদু হয়তো ওকে বোঝাচ্ছে যে ওনার সঙ্গে প্রেম করাটা তোর ঠিক নয়, তোর সঙ্গে করা উচিত। তাই কৃষ্ণেন্দু বলে, তাহলে তো আমার সঙ্গে গুরুদেব যোগাযোগ রাখতো, গুরুদেবেরও তো কোনো পাত্তা নেই। গৌরব বলে, তাহলে কি করে দাদুর সঙ্গে তুই যোগাযোগ করবি? তো কৃষ্ণেন্দু আবার গৌরবকে ধরে প্ল্যানচেট করে এবং তার গুরুদেব উত্তম কুমারকে ডাকতে থাকে। তো এইদিকে আমরা উত্তম কুমারকে দেখতে পাই, সে সোহিনীর সঙ্গে শুয়ে আছে। তো সোহিনী তাকে বলে যে তুমি প্রতিদিন রাত পর্যন্ত থাকো, গল্প করো, আবার ভোর রাতেই চলে যাও, এখন থেকে এখানেই থেকে যাও। তো হঠাৎ উত্তম কুমার উঠে বসে এবং সে সোহিনীকে কিচ্ছু না বলে সেখান থেকে চলে আসে। আসলে এখানে এরা প্ল্যানচেট করছে, তাই তাকে আসতেই হবে। তো উত্তম কুমার এসে গৌরবের মধ্যে ঢোকে। তো কৃষ্ণেন্দু তাকে বলে যে আপনার কোনো দেখা নেই কেন? তো উত্তম কুমার বলে, এখন আমি কয়েকটা মাস ব্যস্ত থাকবো। কৃষ্ণেন্দু বলে, আপনি সোহিনীর সঙ্গে কি দেখা করেছেন? হ্যাঁ করেছি, কি কোনো সমস্যা আছে তোমার? কৃষ্ণেন্দু বলে, না মানে একবার বলতে পারতেন আর কি, আমি কারোর কৈফিয়ত দেই না, পুচুর সঙ্গে যে আমার সম্পর্ক। কৃষ্ণেন্দু বলে, আপনি ওকে পুচু বলছেন কেন? পুচুকে পুচু বলবো না, তা কচু বলবো? দেখো তোমাদের ঘটকালি আমি করে দিয়েছিলাম আর তুমি কিছুই করে উঠতে পারলে না, বন্ধু হয়েই বসে আছো। এখন আমি খুব ব্যস্ত, আমি যাচ্ছি। তো সোহিনী তাকে জেরা করে যে হুট করে সে কোথায় গেছিল। উত্তম কুমার বলে, কৌতূহল থাকা ভালো, কিন্তু তার একটা সীমারেখা আছে। তো সোহিনী উত্তম কুমারের গা থেকে একটা পারফিউমের গন্ধ পায়। সে বলে, তুমি কোথায় কোথায় গেছিলে এবার ঠিক করে বলো তো। কিন্তু উত্তম কুমার কিছুই বলে না, সে কতকটা এড়িয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায়। তো কৃষ্ণেন্দু একদিন সোহিনীদের বাড়ির সামনে দিয়ে একটু উকিঝুঁকি মারতে মারতে যাচ্ছিল, কিন্তু সে সোহিনীর মায়ের চোখে পড়ে যায়। তো সোহিনীর মা নিচে এসে বলে, আজকাল আর আসো না কেন, ঝগড়া করেছো তোমরা? কৃষ্ণেন্দু বলে, না কাকিমা, ঠিক ঝগড়া না, মানে ও এখন এত ব্যস্ত থাকে তাই আর কি। মানে সে কাকিমাকে কি করে ব্যাপারটা বোঝাবে সে নিজেই বুঝতে পারছে না, কারণ তাদের মধ্যে অ্যাকচুয়াল ঝগড়া তো হয়নি বা মুখ বলা বলি তেমনটাও নয়। আসলে সোহিনী তার সঙ্গে আগে যেভাবে মিশতো, কথা বলতো, এখন সে কতকটা দূরত্ব করে নিয়েছে। আর তাই সোহিনী যতই তার ভালো বন্ধু তথা ভালোবাসুক না কেন, তার আত্মসম্মানে সেও পিছিয়ে গেছে। তারা একসঙ্গে বেরোলে হয়তো সেই তারা নর্মালি যেমন মেশে তেমনই মিশবে হয়তো, কিন্তু তাদের ভিতরে ভিতরে ঠান্ডা লড়াই চলতে থাকবে। তো সোহিনীর মা ফট করে বলে, সোহিনীকে তুমি ভালোবাসো? কৃষ্ণেন্দু আমতা আমতা করতে থাকে। হাজার হোক মায়ের চোখে তো ফাঁকি দেওয়া যায় না। সে বলে, একটা গল্প বলি শোনো। তোমার বান্ধবী সোহিনীর বাবা আমার ক্লাসমেটও ছিল, আমার বেস্ট ফ্রেন্ডও ছিল। ও যে আমাকে ভালোবাসতো আমি বুঝতে পেরেছিলাম, কিন্তু তখন আমি কিছুই করতে পারিনি, কারণ তখন যে আমি চুটিয়ে প্রেম করছি, তারপরে পড়াশুনোর লাইফ শেষ, যে যার মতো কাজ করছি।
তারপরে 19টা বছর পরে আমি বুঝতে পারলাম ও তো আর বলবে না আমি কতকটা নিজেই প্রপোজ করেছিলাম। কৃষ্ণেন্দু বলে, এমন একটা সুন্দর প্রেমের গল্পে আপনাদের ছাড়াছাড়ি হলো কিভাবে? সোহিনীর মা বলে, যখন যাকে আমার সময় দেওয়া উচিত ছিল তখন তাকে আমি দেইনি, আর যখন আমি নিজে বুঝতে পারলাম তখন অনেকটাই দেরি হয়ে গেছে। আর তাছাড়া আমাদের সময়টাও ছিল আলাদা, আর তোমাদের সময়টাও আলাদা, আর তোমাদের বন্ধুত্বও স্ট্রং। সুতরাং তুমি কখনো যেন আমার মতো ভুল করো না, ঠিক সময়ে উচিত মানুষকে সময় দিও, তাহলে জীবনটাও সুন্দর হবে। তো এইদিকে দেখতে পাই উত্তম কুমার সোহিনীর বাস থেকে উঠে বাইরে কোথাও একটা চলে আসে। তো সোহিনী উত্তম কুমারকে ফলো করে এসে দেখে উত্তম কুমার এখানে ইঙ্কি পিঙ্কি করছে। তো এটা দেখে সোহিনীর পুরোই মাথা গরম হয়ে যায়। সে উত্তম কুমারকে বলে, তোমার গার্লফ্রেন্ড থাকতে এদিক ওদিক চুপচুপ করে বেড়াও কেন? উনি আমার স্ত্রী, হ্যাঁ হোক আর না হোক আমি ওকে স্ত্রী মানি। সোহিনী বলে, তাহলে আমার সঙ্গে আমাকে ঠকালে কেন? তুমি এখান থেকে চলে যাও, তোমাকে আমি আর দেখতে চাই না। তোমাকে ঠকিয়ে হয়তো তোমার উপকারই করলাম আমি, বলে সে সেখান থেকে ভ্যানিশ হয়ে যায়। তো এদিকে গৌরব আর কৃষ্ণেন্দু কথা বলছে। হঠাৎ গৌরবের মধ্যে আবার উত্তম কুমার আসে আর বলে, একটা কাজে এতদিন ব্যস্ত ছিলাম, একটু নাটক করতে হলো। কৃষ্ণেন্দু বলে, আপনাকে যখন সোহিনী ভালোবেসে ফেলেছে তখন আপনি চলে যেতে পারতেন, আমি চলে গেলে কি করে হতো? সোহিনী এখন আমাকে ঘৃণা করে, আর ধরে নে তোর সঙ্গে সোহিনীর বিয়েই হলো, তারপরেও কি হতো? ওর মনে একজন থাকতো আর সামনে একজন থাকতো। আমার আর সোহিনীর ময়না তদন্ত না করে আর তোমার মনের এই ঠান্ডা লড়াই নিয়ে না বসে থেকে যাও ওর সঙ্গে গিয়ে একটু কথা বলো। আর এইদিকে সোহিনীকে দেখতে পাই সে একেবারে দুঃখে ডিপ্রেশনে একদম পুরোই একাকার। তো পরের দিন কৃষ্ণেন্দু সোহিনীদের বাড়িতে আসে। আচমকা সোহিনীর মা বলে, ওকে দেখে মনে হচ্ছিল ওর মনটা খুব খারাপ, কান্নাকাটি করেছে, হয়তো কারোর সঙ্গে ব্রেকআপ হয়েছে, এই একটু আগেই বাড়ি থেকে বেরিয়ে গেল। আর তুমি বসো, অমলেট খাও। কৃষ্ণেন্দু বলে, আপনার মেয়ে রাগ করে বেরিয়ে গেছে আর আপনি আমাকে অমলেট খেতে বলছেন? সোহিনীর মা বলে, ওটা বাদ দাও তো, ও যা ভীতু, ওসব খারাপ কিছু করবে না, কিন্তু যেটা করবে আমি জানি, আবার একটা প্রেম করবে, আর ওই তালিকায় সবার প্রথম নাম যে তোমার সেটাও আমি জানি। তাই এখানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে যাও, ওর কাছে যাও। আর বাবা, তোমাকে আমি প্রথম থেকেই ভরসা করি, তাই ওকে যেন আর কাঁদিও না। কৃষ্ণেন্দু বলে, না কাকিমা, তা ওকে কোথায় খুঁজবো? সোহিনীর মা বলে, আরে বাবা, তুমি তো ওর বন্ধু, ওর মন খারাপ হলে কোথায় যেতে পারে না যেতে পারে, খুঁজে দেখো, পেয়ে যাবে। তো এইদিকে আমরা সোহিনীকে দেখতে পাই সেই বারে বসে আছে। তো সেখানে একটি ছেলে এসে সোহিনীর পিছনে লাগতে শুরু করে দেয়। তো সোহিনী একে তার রেগে আছে, তার মধ্যে এই সব। সে বলে, আমি বিবাহিত, আপনি এখান থেকে চলে যান। কিন্তু এ তো যেতে চায় না। কৃষ্ণেন্দু অবশেষে এই বারে আসে। তো এই ছেলেটি বিশ্বাসই করে না যে কি করে বর হয়, কিন্তু তাকে শেষমেশ যেতেই হয়। তো এরপরে দুজনাই চুপচাপই বসে আছে, কেউ কিছুই বলে না। তো সোহিনীর চোখটা আস্তে আস্তে করে ছলছল করে ওঠে। কৃষ্ণেন্দু বলে, চিন্তা করিস না, আমি ছিলাম, আছি। সোহিনী কাঁদতে কাঁদতেই বলে, শেষ পর্যন্ত তুই থাকবি তো? হ্যাঁ, প্রথমত, দ্বিতীয়ত আর শেষ পর্যন্ত। আসলে এদের মধ্যকার যা সম্পর্ক, ওই ঘটা করে প্রপোজ করার প্রয়োজন পড়ে না। একে অপরের বক্তব্য এরা তো এমনিই জানে, শুধু নিজের তথা নিজেদের কাছে এর স্বীকারোক্তির প্রয়োজন ছিল। তো সোহিনী এইবারে কৃষ্ণেন্দুকে 10 কিলো চুমু দেয়। তো অবশেষে তাদের বিয়ের দিনও আসে। গৌরব কৃষ্ণেন্দুকে বলে, তাহলে এত কিছু বাওয়ালের পরেও তোদের সত্যি সত্যি বিয়ে হচ্ছে? সত্যি তোদের ট্রু লাভ, মানতেই হবে। কৃষ্ণেন্দু বলে, সে যাই হোক, তবে আজকের দিনে যদি গুরু থাকতো এখানে ভালো লাগতো। গৌরব বলে, ভাই আমি নিচে যাই, দাদুরা আমার বিশ্বাস নেই, যখন তখন আমার উপরেই ভর করবে, বলে সে সেখান থেকে পালিয়ে যায়। তো হঠাৎ সেখানে উত্তম কুমার চলে আসে। সে বলে, কৃষ্ণেন্দু, তোমার বিয়েতে কি গিফট চাই তোমার? কৃষ্ণেন্দু বলে, আর গিফট দিতে হবে না, আপনি সব থেকে বড় গিফট আমাকে সোহিনী দিয়েছেন। আপনাকে ছাড়া আমি বিয়ের পিড়িতেও বসতে পারছি না, আপনাকে আমি খুব মিস করছি। উত্তম কুমার বলে, না, তোমরা একেবারে রাত জটুক, তোমাদের মধ্যে আমি আর যাচ্ছি না, আমি এখান থেকেই তোমাদেরকে আশীর্বাদ করে যাচ্ছি, বলে সে সেখান থেকে চলে যায়। কৃষ্ণেন্দু একটু মন খারাপ করে দাঁড়িয়ে আছে। হঠাৎ সোহিনী এসে বলে, তুই কি বিয়ে টিয়ে করবি না? এখানে দাঁড়িয়ে কি করছিস? কৃষ্ণেন্দু বলে, না কিছু না, চলো পুচু, আমরা বিয়ে করব। তো এখানেই গল্পটি শেষ হয়ে যায়। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা।